সাভার স্মৃতিসৌধে জাতি সূর্য সন্তানদের প্রতি তারেক রহমানের বিনম্র শ্রদ্ধা, কঠোর নিরাপত্তা ব্যবস্থা, মহাসড়কে জনতার ঢল। ১৯ বছর পর বাবার সমাধিতে তারেক রহমানের অশ্রুসিক্ত শ্রদ্ধা, তার নেতৃত্বে গণতান্ত্রিক রাষ্ট্র গড়ার প্রত্যয় মির্জা ফখরুলের। টানা ৩ দিনের ছুটিতে কয়েক লাখ পর্যটকে মুখরিত কক্সবাজার ও কুয়াকাটা সৈকত, নিরাপত্তা নিশ্চিতে তৎপর ট্যুরিস্ট পুলিশ। এবং দেশ জুড়ে শীতের দাপটে বিপর্যস্ত জনজীবন, বাড়ছে শীতজনিত রোগের প্রকোপ, ঘন কুয়াশায় সারা দেশে নৌযান চলাচল বন্ধ ঘোষণা। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদে আপনাদের সাথে আছি তাবশির আলিজা। সাভার স্মৃতিসৌধে ৭১-এর শহীদ জাতি সূর্য সন্তানদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এর আগে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন তিনি। তার আগমনকে কেন্দ্র করে মহাসড়কে সাধারণ মানুষের ঢল নামে। পুলিশের পাশাপাশি র্যাব, বিজিবি ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তিনি স্মৃতিসৌধে পৌঁছান। এদিকে তারেক রহমানের পক্ষে রেওয়াজ অনুযায়ী শুক্রবার সূর্যাস্তের আগে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান বিএনপির কেন্দ্রীয় নেতারা। এর আগে ১৯ বছর পর বাবার সমাধিতে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার বাদ জুমা গুলশানের বাসা থেকে শেরেবাংলা নগরে জিয়া উদ্যানের উদ্দেশ্যে রওনা দেন তিনি। এ সময় পথে পথে নেতাকর্মীদের ঢল নামে। এর আগে শেরেবাংলা নগরী এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে দেয় আইন শৃঙ্খলা বাহিনী। সমাধিতে পৌঁছে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারেক রহমান। পরে দোয়া ও ফাতেহা পাঠ শেষে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। বাকিটা জানাচ্ছেন হুমায়ুন কবির। ২০০৬ সাল থেকে ২০২৫ কেটে গেছে ১৯ বছর। ইচ্ছে থাকার পরও বাবার কবরে আসতে পারেননি তারেক রহমান। তাই দেশে ফেরার পরের দিনে বাবার সমাধির উদ্দেশ্যে রওনা। তার আগমন ঘিরে জিয়া উদ্যান এলাকায় নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। দলের সিনিয়র নেতাদের নিয়ে পিতা সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পরে বাবার কবরের পাশে কিছুক্ষণ অশ্রুসিক্ত নয়নে দাঁড়িয়ে থাকেন তিনি। তারেক রহমানের আগমন ঘিরে দলীয় নেতাকর্মীরা ভিড় করেন জিয়া উদ্যান এলাকায়। এ সময় তারা তার স্বদেশ প্রত্যাবর্তনে শুকরিয়া জানান। প্রত্যাশা করেন তারেক রহমানের পরিকল্পনায় এগিয়ে যাবে বাংলাদেশ। তারেক রহমান সাহেবের যে আহ্বান, সকলে মিলেমিশে একটি সুন্দর ভবিষ্যৎ আধুনিক বাংলাদেশ গড়ে তোলা আমাদের লক্ষ্য। আমরা জনাব তারেক রহমানকে শুভেচ্ছা জানাই। পরিবারের জন্য আমরা দোয়া করব যাতে তারা সবাই সুস্থ থেকে বাংলাদেশের মানুষের খেদমত করতে পারে। আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান 18 বছর পরে এসে পিতার কবর জিয়ারত করবেন, এটা তার একটা আবেগের জায়গা। এবং তার এই জিয়ারতে আজকে আমরা যে তাকে সাথে নিয়ে অংশগ্রহণ করতে পারছি, এটা আমাদের জন্য ভীষণ একটা বড় পাওয়া। ওনার যে নতুন পরিকল্পনা, আই হ্যাভ এ প্ল্যান, বাংলাদেশের মানুষের জন্য, পুরা দেশের জন্য, সেটা বাস্তবায়ন করার জন্যই আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। এই সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমের সঙ্গে কথা বলেন। তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক রাষ্ট্র গঠন হবে বলে আশা জানান তিনি। তারেক রহমানের এই প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটা পরিবর্তন নিয়ে আসলো, একটা ইতিবাচক পরিবর্তন নিয়ে আসলো এবং বাংলাদেশের যে রাজনৈতিক আকাশ, সেই আকাশে একটা সুবাতাস বইতে শুরু করলো। আমরা সবাই বাংলাদেশে, শুধু তার দল নয়, গোটা বাংলাদেশের গণতান্ত্রিকমী মানুষ আমরা আজকে অপেক্ষা করে আছি এই নেতার নেতৃত্বে একটা সত্যিকার অর্থেই একটা সুখী সমৃদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণের জন্য। তারেক রহমানের সংবর্ধনাকে ঐতিহাসিক আখ্যা দিয়ে বিএনপি মহাসচিব বলেন, বাংলাদেশের ইতিহাসে এমন সংবর্ধনা আগে কেউ পাননি। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এই ধরনের রাজকীয় প্রত্যাবর্তন এবং জনগণের স্বতঃস্ফূর্ত সম্বর্ধনা খুব কম নেতার পক্ষেই পাওয়া সম্ভব হয়েছে। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। বেকার ভাতার বদলে সবাইকে কাজ দেওয়ার প্রতিশ্রুতি দিলেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান।
আর স্বাধীনতা বিরোধী রক কাটা ট্যাগ দিয়ে তাদেরকে থামানো যাবে না বলে মন্তব্য করেছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। শুক্রবার বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনে যোগ দিয়ে তারা এসব কথা বলেন। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। আমার ভাইয়ের রক্ত, হাদি ভাইয়ের রক্ত, শহীদদের রক্ত, আমরা সবাই হাদি হব। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সদ্য বিদায়ী সভাপতি জাহিদুল ইসলাম এভাবেই সব অন্যায় অবিচার রুখে দেওয়ার স্লোগান দেন। বলেন, আগামীর বাংলাদেশে তরুণ প্রজন্মের সমর্থন নিয়েই সরকার ক্ষমতায় যেতে হবে। বাংলাদেশে যারাই ক্ষমতা যাবেন এই প্রজন্মের পালসকে বুঝে, ছাত্র সমাজের পালসকে বুঝে, ছাত্র সমাজের সমর্থন নিয়ে তারপরে আপনাদেরকে ক্ষমতায় যেতে হবে। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনে অংশ নিয়েছেন সারা দেশ থেকে আসা অন্তত 7,000 সদস্য। জামায়াতে ইসলামী শীর্ষ নেতা ছাড়াও উপস্থিত ছিলেন তুরস্ক, ফিলিস্তিন, মালয়েশিয়া, পাকিস্তান সহ বিভিন্ন দেশের আমন্ত্রিত অতিথিরা। এতে অংশ নিয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, মিথ্যাচার ও অপপ্রচারের মাধ্যমে ছাত্র শিবিরকে থামিয়ে দেওয়ার অপচেষ্টা সফল হবে না। তারা ইসলামী ছাত্র শিবিরকে স্বাধীনতা বিরোধী বলেছে, রক কাটা বলেছে, গুপ্ত বলেছে, কিন্তু প্রমাণ করেছে রাজনৈতিক পরিবর্তনের পর সত্য উদ্ভাসিত হয়েছে। 4টি পাবলিক বিশ্ববিদ্যালয় এবং জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করে প্রমাণ করেছে তোমাদের সব মিথ্যাচার হচ্ছে, মিথ্যা, অসত্য, বিভ্রান্ত। প্রধান অতিথির বক্তব্যে জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, বেকার ভাতা নয়, দক্ষ মানুষ তৈরি করতে চায় জামায়াত। আমরা আমাদের যুবকরা কারো কাছ থেকে বেকার ভাতা গ্রহণ করুক তা দেখতেও চাই না, শুনতেও চাই না। প্রতিটি যুবকের হাতকে দেশ গড়ার কারিগরের হাতে পরিণত করতে চাই, প্রত্যেকটি হাতে কাজ তুলে দিতে চাই। বেকার ভাতা নয়, বেকার ভাতার পরিবর্তে এরাই দেশে সকল ক্ষেত্রে বিপ্লব সাধন করবে। সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন জুলাই অভ্যুত্থানে ঢাকার যাত্রাবাড়িতে শহীদ মুনতাসির আলিফের বাবা সৈয়দ গাজীউর রহমান। সে নিজের জীবন দিয়ে আমার সন্তান মোজারা আগ্রহ সন্তান জীবন দিয়ে তাদের এই সভ্যতা রক্ষা করে গেছে। সমাপনী অধিবেশনে গঠনতন্ত্র অনুযায়ী সারা দেশ থেকে আসা সদস্যদের ভোটের মাধ্যমে নুরুল ইসলাম সাদ্দামকে শিবিরের নতুন সভাপতি এবং সিবগাতুল্লাহ সিকবাকে সেক্রেটারি জেনারেল মনোনীত করা হয়েছে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। তারেক রহমানের ভোটার হতে আইনগত কোনো বাধা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার রহমানেল মাসউদ। শুক্রবার সকালে এ তথ্য নিশ্চিত করেন তিনি। বলেন, আইন অনুযায়ী নির্বাচন কমিশন যে কোনো সময় যে কাউকে ভোটার হিসেবে অন্তর্ভুক্ত করতে পারে। ইতিমধ্যেই কমিশন সব ধরনের প্রস্তুতি ও ব্যবস্থা গ্রহণ করেছে। পরিস্থিতি ও নিরাপত্তা বিবেচনায় ভোটার নিবন্ধনের পদ্ধতি চূড়ান্ত করার কথাও জানান তিনি। এর আগে বিএনপির পক্ষ থেকে জানানো হয় তারেক রহমান 27 ডিসেম্বর ভোটার হবেন। পর্যটকের মহামিলন ঘটেছে কক্সবাজারের সমুদ্র সৈকতে। টানা 3 দিনের ছুটিতে সমুদ্রের লোনা জলে উচ্ছ্বাসে মেতেছে সব বয়সী পর্যটক। এদিকে পর্যটকে টুইটুম্বুর হয়ে উঠেছে সাগরকন্যা কুয়াকাটাও। বুকিং হয়েছে এখানকার শতভাগ হোটেল মোটেল। নিরাপত্তা নিশ্চিতে কার্যকর ব্যবস্থা নিয়েছে প্রশাসন। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন মাহমুদ আক্তার। একদিকে শীত, অন্যদিকে বছরের শেষে টানা 3 দিনের ছুটিতে পর্যটন নগরী কক্সবাজারে পর্যটকের ঢল নেমেছে। সমুদ্র সৈকত, মেরিন ড্রাইভ, ইনানি সহ বিভিন্ন দর্শনীয় এলাকায় উপচে পড়া ভিড়। পরিবার পরিজন নিয়ে সমুদ্র সৈকতে এসে উচ্ছ্বাস ও আনন্দে মাতোয়ারা সবাই। আমরা এখানে 3 দিনের ছুটিতে আসছি, ঢাকা থেকে আসছি। এখানে কক্সবাজারে এসে আমার অনেক ভালো লাগতেছে, অনেক মজা করতেছে, এটা দেখেও অনেক ভালো লাগতেছে। এখানে এসে আমি অনেক এক্সাইটেড। আমি আমার লাইফে ফার্স্ট টাইম এখানে আসছি, অনেক মজা হচ্ছে, ভালো লাগছে। অনেক ভালো লাগছে। আমরা অনেকজন একসাথে আসছি, আর একসাথে সবাই আসলে তো অনেক মজা হয়। পর্যটকদের সার্বিক নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশ পক্ষ থেকে 4 স্তরের নিরাপত্তা জোরদার করার কথা জানান এডিশনাল ডিআইজি। নিরাপত্তার দিক থেকে সম্পূর্ণভাবে যেন আমরা
নিশ্চিত করতে পারি। এই আলোকে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা আমাদের রয়েছে। আমরা প্রায় 4 স্তর বিশিষ্ট আমরা নিরাপত্তা এবার বেষ্টনী করব। এদিকে পর্যটকের টইটম্বুর হয়ে উঠেছে সাগরকন্যা কুয়াকাটা। বাড়তি পর্যটকের আগমনে বুকিং হয়েছে শতভাগ হোটেল মোটেল। এতে খুশি ব্যবসায়ীরা। আগত পর্যটকদের সব ধরনের নিরাপত্তা নিশ্চিত সহ কুয়াকাটার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সব সময় তৎপর রয়েছে টুরিস্ট পুলিশ। যেসব পর্যটকরা আসবে তারা যাতে নির্বিঘ্নে তাদের আনন্দটুকু উপভোগ করতে পারে এবং ফ্যামিলির সাথে সেই ছুটিটি কাটিয়ে সুন্দর মতো যে যার গন্তব্যে ফিরে যেতে পারে, কোনো ধরনের কোনো যাতে সমস্যা না হয় সে ব্যাপারে টুরিস্ট পুলিশ সচেষ্ট আছে। টানা 3 দিনের ছুটিতে কয়েক লাখ পর্যটকের আগমন ঘটেছে সমুদ্র সৈকত কক্সবাজার ও সাগরকন্যা কুয়াকাটায়। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। দেশের বিভিন্ন এলাকায় বেড়েছে শীতের দাপট। কুয়াশা আর ঠান্ডা বাতাসে কনকনে শীত অনুভূত হচ্ছে সারা দেশেই। তাপমাত্রা কমে যাওয়ায় সবচেয়ে বেশি বিপাকে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। প্রচণ্ড কুয়াশায় ঘর থেকে বের না হতে পারায় কমেছে আয় রোজগার। তীব্র শীতে দেশ জুড়েই বাড়ছে ঠান্ডাজনিত নানা রোগ। তাতে হাসপাতালে বেড়েছে ছোট বড় সব বয়সী মানুষের ভিড়। এ অবস্থায় গরম কাপড় পরা সহ প্রয়োজন না হলে ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। দেশ জুড়েই চলছে শীতের দাপট। শীত পরিস্থিতি নিয়ে দর্শক এ ব্যাপারে আমাদের জানাচ্ছেন লালমনিরহাট থেকে সহকর্মী সুমন খান। সুমন, শীতে লালমনিরহাটের জনজীবন কেমন দেখছেন, আর আবহাওয়া অফিসই বা এ ব্যাপারে কি বলছে? কথা যদি বলি আমি যে লালমনিরহাটের উত্তর অঞ্চলে কিন্তু ব্যাপক শীতের প্রকোপ দেখা দিয়েছে। পাশাপাশি কিন্তু তীব্র শীত এবং কুয়াশার চাদরে ঢেকে পড়েছে এই উত্তর অঞ্চলের মানুষজন। নিরবিচ্ছিন্ন হয়ে পড়েছে জনপদ। পাশাপাশি আমরা যেটি দেখেছি যে দিনভর কিন্তু যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে কিন্তু তারা যানবাহন চলাচল করছে। এবং আমি যদি বলি যে নিম্ন আয়ের মানুষ যারা, তারা কিন্তু যে খেটে খাওয়া মানুষ, তারা কিন্তু মাঠে যেতে পারছেন না, পাশাপাশি তারা কাজকর্ম করতে পারছেন না। এতে করে তারা আয়ের থেকে বিতরিত হচ্ছে। এবং পাশাপাশি যেটি বলবো যে তারা কিন্তু যে দিন আতিপাত করছে। এবং আরেকটি বিষয় যদি আমি বলি যে এই উত্তরের যে জেলা লালমনিরহাটের সীমান্তবর্তী জেলা, এটি দরিদ্রতার এক নিম্ন সীমারেখার নিচে। তা আসলে আমি আরেকটি প্রশ্ন যদি বলি যে আবহাওয়া অধিদপ্তরের সঙ্গে কথা বলেছি, আবহাওয়া অধিদপ্তর আমাকে যেটি জানিয়েছেন যে আরো এই 1 সপ্তাহ হালকা থেকে মৃদু হাওয়া বয়ে যেতে পারে এই উত্তর অঞ্চলের উপর দিয়ে। তবে ডাক্তাররা যেটি বলেছে যে পরামর্শ দিয়েছে যে বৃদ্ধ শিশু এদের যেন প্রয়োজন ছাড়া যেন ঘর থেকে বাইরে বের না হয়। আমরা মেডিকেলে হাসপাতালগুলোতে গিয়ে আমরা যেটি খবর নিয়েছি সেটি দেখেছি যে বিশেষ করে শিশু রোগ এবং বৃদ্ধ রোগের প্রাদুর্ভাব অনেক বেশি। হাসি কাশি সহ নিউমোনিয়া, ডায়রিয়া বিভিন্ন রোগে কিন্তু আক্রান্ত হচ্ছে এবং আক্রান্ত হচ্ছে শিশু এবং বৃদ্ধরা। পাশাপাশি আমি যদি বলি যে এই যে চিকিৎসকরা রয়েছে হাসপাতালে, তারা কিন্তু চিকিৎসা দিতেও হিমশিম খাচ্ছেন এই রোগীদের। তো পাশাপাশি যদি আমি বলি যে আসলে যে এই লালমনিরহাট জেলার যে শীতার্ত মানুষদের যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে সেটি প্রয়োজনের তুলনায় অপ্রতুল। আমি জেলা প্রশাসনের সঙ্গে কথা বলেছি, তারা বলেছে যে পর্যাপ্ত শীতবস্ত্র রয়েছে। তারা ইতিমধ্যেই শীতবস্ত্র বিতরণ শুরু করছে। আরো শীতবস্ত্র বিতরণের পাশাপাশি বিত্তবান এবং যারা প্রভাবশালী সরকারি বেসরকারি পাশাপাশি বিত্তবান প্রভাবশালীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছে এই অঞ্চলের মানুষ। লিজে, এই ছিল লালমনিরহাট থেকে আমার কাছে সর্বশেষ খবরাখবর শীতের। জি সুমন, আপনাকে ধন্যবাদ। ঘন কুয়াশার কারণে সারা দেশে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ BIWTA। শুক্রবার দিবাগত রাত 11টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন BIWTA চাঁদপুরের উপপরিচালক বাবুলাল বৈদ্য। তিনি বলেন, নদীতে কুয়াশার ঘনত্ব হঠাৎ বেড়ে যাওয়ায় দিবাগত রাত 10:30 থেকে ঢাকা চাঁদপুর জেলা
ভোলা, বরিশাল সহ সারা দেশে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে। লঞ্চগুলো চলার পথে যে যেখানে অবস্থান করছে ওই স্থানে নদীর পাড়ে লঞ্চগুলো নোঙর করে রাখার জন্য বলা হয়েছে। কুয়াশা কেটে গেলে ফের চলাচল স্বাভাবিক হবে। বর্ষার পানি কমে যাওয়ায় কিশোরগঞ্জের হাওরে জেগে উঠেছে আবাদি জমি। এরই মধ্যে বোরো ধানের বীজ তলার কাজ শেষ করেছে কৃষক। মৌসুমের শুরুতেই সার কীটনাশক সংকটের অভিযোগ কৃষকদের। এদিকে সংকট নয়, সার প্রয়োগ সীমিত রাখতে ডিলারদের নির্দেশ দেওয়ার কথা জানায় কৃষি বিভাগ। ওমর সিদ্দিক রবিনের প্রতিবেদন, জানাচ্ছেন সিফাত রহমান জেসি। কিশোরগঞ্জের মিঠামইন, অষ্টগ্রাম, ইটনা ও নিকলি সহ বিভিন্ন উপজেলায় বোরো ধান আবাদের পুরোদমে তোড়জোড় চলছে। জমি প্রস্তুত হয়ে গেলেও প্রয়োজনীয় সার সরবরাহ না পাওয়ায় ভোগান্তিতে কৃষকরা। ইউরিয়া, টিএসপি, ডিএপি সব সারের দামই গত কয়েক সপ্তাহে বেড়েছে। একই সঙ্গে কীটনাশক ও স্প্রে তেলের মূল্যও বেড়েছে। ফলে উৎপাদন ব্যাহতের শঙ্কায় রয়েছেন কৃষক। কারসিদ দেখা যাইতেছে, কিন্তু আমরা বুড়োর মৌসুম আইব ওই সময় আমরা সার হয় না, হয় না অবিশ্বাস। সিজন মধ্যে দেখা যায় সার হয় না, তাহলে আমরা জমিনগুলো মারি যা। বড় জমি করা লেগে সার লাগবো, যে পরিমাণ সার লাগে এই পরিমাণ সার আমরা গিয়া দামে গিয়ে কিনা করতে পারি না। সারের দামটা অতিরিক্ত বেশি না, সারের দামটা অনেক বেশি, যেহেতু সারটার দামটা কমলে কৃষকের লাগি সবচেয়ে ভালো হলো। জমিতে সার প্রয়োগ নিয়ন্ত্রণে রাখতে ডিলারদের সরবরাহ সীমিত রাখার নির্দেশের কথা জানান কৃষি কর্মকর্তা। কিশোরগঞ্জ জেলায় সারের কোনো সংকট নেই, পর্যাপ্ত সারের মজুত রয়েছে। বোরো আবাদ যেহেতু এখনো শুরু হয়নি, তাই আমরা সার বিক্রি একদম নির্বিঘ্ন করে দেইনি। আমরা কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করেছি সার বিক্রির ক্ষেত্রে। বোরো আবাদ শুরু হওয়ার সাথে সাথে আমরা পর্যাপ্ত সার বিক্রির ব্যবস্থা শুরু করে দেব। কৃষক যাতে নির্ধারিত দামে সার পায় সেই জন্য মনিটরিং ব্যবস্থা আগেও জোরদার ছিল, এখনও জোরদার আছে, ভবিষ্যতেও এই ব্যবস্থা আরো জোরদার করা হবে। এবছর জেলায় 1.5 লাখ হেক্টর জমিতে বোরো আবাদ করা হবে, যার মধ্যে শুধু হাওরে চাষ হবে প্রায় 1 লাখ হেক্টর জমিতে। সিফাত রহমান জেসি, মোহনা সংবাদ। এবার সারা দেশে অনুষ্ঠিত সভা সমাবেশ নিয়ে প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা 2 আসনের জাতীয় পার্টির মনোনীত প্রার্থীর নির্বাচনী প্রচারণা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বর্ণাঢ্য আয়োজনে বান্দরবান সরকারি কলেজের 50 বছর পূর্তি উপলক্ষে সুবর্ণ জয়ন্তী উদযাপন করা হয়েছে। দিনাজপুরে রাজনৈতিক হত্যার বিচার এবং সংবাদপত্র ও সাংস্কৃতিক সংগঠনের কার্যালয়ে হামলার প্রতিবাদে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সিরাজগঞ্জে শীত নিবারণে মানবিক উদ্যোগে 400 জনকে কম্বল ও নগদ অর্থ বিতরণ করেছেন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক হাজী মোহাম্মদ আব্দুস সাত্তার। নানা আয়োজনের মধ্য দিয়ে দিনাজপুরের পার্বতীপুরে ঐতিহ্যবাহী জ্ঞানাঙ্কুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপিত হয়েছে। সিরাজগঞ্জের উল্লাপাড়ার উনখা পাগলা পীর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে এসএসসি 1999 ব্যাচের সাবেক শিক্ষার্থীদের পূর্ণমিলন অনুষ্ঠান। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। আন্তর্জাতিক প্রসঙ্গ। সিরিয়ার হোমসে একটি মসজিদে জুমার নামাজের সময় হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এতে 8 জন নিহত এবং 18 জন আহত হয়েছে। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানায়, মসজিদের ভেতরে আগে থেকেই বিস্ফোরক ডিভাইস রাখা ছিল বলে ধারণা করছে নিরাপত্তা কর্মকর্তারা। সারায়া আনসার আল সুন্না নামের একটি সংগঠন এই হামলার দায় স্বীকার করেছে। তবে সিরিয়ার নিরাপত্তা বাহিনী এখনও হামলাকারীদের শনাক্তের চেষ্টা করছে। সুন্নি চরমপন্থী গোষ্ঠী সারায়া আনসার আল সুন্না জানান, তারা অজ্ঞাত পরিচয়ে আরেকটি গোষ্ঠীর সঙ্গে যৌথভাবে ঘটনাস্থলে পুঁতে রাখা বিস্ফোরক ব্যবহার করে এ হামলা চালিয়েছে। এটি আইএসের ছদ্ম সংগঠন হতে পারে বলে ধারণা নিরাপত্তা বিশ্লেষকদের। পশ্চিম আফ্রিকার দেশ সেনেগালের উপকূলে অভিবাসীবাহী একটি নৌকা ডুবে গেছে। এতে 150 জনেরও বেশি অভিবাসীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে যাওয়ার পথে সেনেগাল উপকূলে অভিবাসীদের বহনকারী ওই নৌকাটি ডুবে যায়। নৌকাটিতে প্রায় 200 যাত্রী ছিলেন। তাদের মধ্যে 30 জনকে জীবিত অবস্থায় পাওয়া গেছে। সেনেগালের দৈনিক লে সোলেঅর জানায়,
নৌকার দুটি ইঞ্জিনই বিকল হয়ে পড়ে। এরপর ক্যাপ্টেন কাছের সৈকতে পৌঁছানোর চেষ্টা করেন এবং পালানোর জন্য একটি ছোট নৌকা আনতে বলেন। তখন কয়েকজন যাত্রী তাকে অনুসরণ করতে পানিতে নামেন। ওই ভিড় ঠেলাঠেলির মধ্যেই একাধিক মানুষ ডুবে যায়। সেনেগাল কর্তৃপক্ষ ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে পত্রিকাটি। এ পর্যায়ে জানিয়ে দিচ্ছে আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। প্রথম আলো শিরোনাম করেছে, উজ্জীবিত বিএনপির লক্ষ্য এখন নির্বাচন। নীরব নিঃশব্দ অশ্রু সজল শোক, বাড়ছে আগ্রহী দল, আসন বন্টনে জটিলতায় জামায়াত। এরপরে আছে দৈনিক ইত্তেফাকের শিরোনাম, বাবার কবরে অশ্রুসিক্ত তারেক রহমান, শহরের চেয়ে মফস্বলে বেশি মানুষ তামাক সেবন করছে। পরশু থেকে 3 দিন তীব্র শৈত্যপ্রবাহের আশঙ্কা, অনলাইন প্ল্যাটফর্মে ভেজাল ওষুধ বিক্রি। সমকালের শিরোনাম, রাজনীতি সহ সব ক্ষেত্রে নতুন মাত্রা আনার পরিকল্পনা। বাবার কবরের পাশে আবেগে আপ্লুত তারেক রহমান, জামায়াত এনসিপি সমঝোতা 2 সাবেক উপদেষ্টায় আটকা। এরপরে আছে যুগান্তর শিরোনাম, তারেক রহমানের উপর সবার দৃষ্টি, জনগণের প্রত্যাশা পাহাড় সম। রাজপথ ছাড়বে না ইনকিলাব মঞ্চ, হাদি হত্যার বিচার দাবি রাতেও উত্তাল শাহবাগ। তারেক রহমানের প্রত্যাবর্তন, দৃঢ় ঐক্য ও মনোবলে চাঙা নেতাকর্মীরা। সর্বশেষ আছে দ্য ডেইলি স্টার, রেস্টোরিং পার্টি ডিসিপ্লিন নাও কি টাস্ক ফর তারেক। Education in 2025, a year of strikes, setbacks and disruptions. Tarek offers prayers at Jia's grave after 19 years. দর্শক, এই ছিল সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। শেষ করছি মোহনা সংবাদ, তবে যাবার আগে শিরোনামগুলো আরও একবার। সাভার স্মৃতিসৌধে জাতি সূর্য সন্তানদের প্রতি তারেক রহমানের বিনম্র শ্রদ্ধা, কঠোর নিরাপত্তা ব্যবস্থা, মহাসড়কে জনতার ঢল। 19 বছর পর বাবার সমাধিতে তারেক রহমানের অশ্রুসিক্ত শ্রদ্ধা, তার নেতৃত্বে গণতান্ত্রিক রাষ্ট্র গড়ার প্রত্যয় মির্জা ফখরুলের। টানা 3 দিনের ছুটিতে কয়েক লাখ পর্যটকে মুখরিত কক্সবাজার ও কুয়াকাটা সৈকত, নিরাপত্তা নিশ্চিতে তৎপর ট্যুরিস্ট পুলিশ। এবং দেশ জুড়ে শীতের দাপটে বিপর্যস্ত জনজীবন, বাড়ছে শীতজনিত রোগের প্রকোপ, ঘন কুয়াশায় সারা দেশে নৌযান চলাচল বন্ধ ঘোষণা। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায় দেখার আমন্ত্রণ রইল। এর আগে সকাল 11টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।